আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণীর পরিচ্ছেদ 5 নিয়ে আলোচনা করব, কথা বলবো। পরিচ্ছেদ 5-এ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধ্বনি এবং বর্ণ। দেখো, ধ্বনি এবং বর্ণ আমরা পূর্ববর্তী যে অধ্যায়গুলো পড়ে আসছি ওখানে আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে ধারণা পেয়ে আসছি যে ধ্বনি কারা, বর্ণ কারা। তারপর আমরা এই অধ্যায়তে ধ্বনি এবং বর্ণর ডিটেলস জানতে পারবো। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। আমরা বলছিলাম ভাষা কাকে বলে, তখন বলছিলাম যে ভাষাটা হচ্ছে ধ্বনির উচ্চারণের, মানে ধ্বনিটাকে আমরা একটা সমষ্টি আকারে আমরা একটা রূপ দেই, সেটাকে কথা বলি, ওইটা হচ্ছে একটা ভাষা হয়। এটা এই যে তার একটা ক্ষুদ্রতম অংশ যেটা উচ্চারণ করো তুমি একটা ধ্বনি, এটা হচ্ছে কিন্তু আমরা যে কথা বলি বা ভাষা বলি তার একটা ক্ষুদ্রতম অংশ। এটাই এই জন্য আমরা বলছি যে ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম অংশ। আর বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। মৌলিক ধ্বনি কাকে বলে? তাহলে ধ্বনি কত ধরনের? ধ্বনি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। আর এখানে এই যে 37টি মৌলিক ধ্বনি রয়েছে, আসলে মৌলিক জিনিসটা কি? যাদেরকে ভাঙা যায় না এরকম কিছু ধ্বনি উচ্চারণ করলে এরকমই হয়। তো সেই ধ্বনিগুলোকে আমরা মৌলিক ধ্বনি বলি। তো মৌলিক ধ্বনির মধ্যে যেটা স্বরধ্বনি আছে, আমাদের স্বরধ্বনি হচ্ছে 60টি, ব্যঞ্জন ধ্বনি 30টি। এগুলো একটু তোমরা গুরুত্বপূর্ণ, এইগুলা নোট করে নিবা। এখন আমরা 60টি মৌলিক ধ্বনিগুলোর মধ্যে কে আছে? রস্বই, এ, আ, অ, সরেয়া, সরু, ও, উ, এগুলো হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। বিষয়টা এমন দাঁড়ায় যারা নিজেই, মানে নিজেই নিজেকে উপস্থাপন করতে পারে বা কথা বলতে পারে, এমন একটা বিষয়, সেগুলো হচ্ছে মৌলিক বলা হয়। আমরা তাদেরকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, তাদেরকে ভাঙলে ওইটাই হয়। এই সকল শব্দগুলো হচ্ছে মৌলিকের মধ্যে পড়ে। ব্যঞ্জন ধ্বনির মধ্যে তোমরা উদাহরণটা ওইভাবে রাখতে পারো, প, ফ, ব, ম, থ, এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে সবগুলো মৌলিক ধ্বনি। তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে কি জানা উচিত? আমাদের হচ্ছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? 30টি। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে তোমাকে রাখতে হবে। এখানে বন্ধনী দিয়ে যে ধ্বনি বা উচ্চারণের নির্দেশ করা হয়েছে তা হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বায়ু মুখগহ্বর থেকে কোথাও বাধা পায় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আমরা যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখের কোনো বাধা পাবে না তাদেরকে স্বরধ্বনি বলবো। তাহলে তুমি স্বরধ্বনিগুলো উচ্চারণ করে দেখো যে মুখে কোনো বাধা পাই কিনা। আমরা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করি, যেমন রস্বই, আমার কোনো মুখে কোনো বাধা পায়? অ, আ, ও, এগুলো কি কোনো বাধা পায়? বাধা পায় না। তো সেগুলোকে আমরা স্বরধ্বনি বলতে পারি। অন্যদিকে সবাই মুখের বাহিরে বের হওয়ার আগে বাকপতঙ্গের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয় তাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে। আচ্ছা, যাদেরকে ব্যঞ্জন ধ্বনি বলে তারা তখন বাকধ্বনি দিয়ে তুমি প্রকাশ করতে থাকবা, তখন বিভিন্ন জায়গায় বাধা পাবে। যেমন দেখো, প, পটা কি তুমি মুখটাকে, মানে ঠোঁটটাকে আটকে বলতে পারো? প এর হিসাবটা তুমি ঠোঁটটাকে একটু আটকাও, হাত দিয়ে ধরে, তারপরে প বলতে চেষ্টা করো, দেখো পারো কিনা। ফ বলতে চেষ্টা করো, ব বলতে চেষ্টা করো, পারো কিনা দেখো। তাহলে ধ্বনির ক্ষুদ্রতম একক, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই যে ধ্বনিটা আছে, এই ধ্বনিটাকে প্রকাশ করবে সেটা হচ্ছে কি? বর্ণ। ধ্বনিটাকে যে প্রকাশ করবে সেটাকে বর্ণ। তাহলে আমরা বলতে পারি ধ্বনির প্রতীক হলো বর্ণ। তাহলে ভাষার ক্ষুদ্রতম একক কে? ধ্বনি। তাহলে ধ্বনির যে প্রতীক ওইটাকে বর্ণ, মানে ধ্বনির প্রতীক, মানে ধ্বনিকে প্রকাশ করে কে? বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয় কোনো বা চোখের বিষয় এ পরিণত করে। এই যে বর্ণের কারণে আমরা বিষয় চোখে দেখার বিষয়ে পরিণত করি। ভাষার সবগুলো বর্ণকে একাত্র বলা হয় বর্ণমালা। আমরা ভাষার মধ্যে যতগুলো বর্ণ বর্ণ দেখি সেদেরকে একাত্র করলে ওগুলা হয় বর্ণ, আলাদা আলাদা রাখলে থাকে বর্ণ। বর্ণমালা হয় একাত্র করলে। ধ্বনি বিভাজনের অনুযায়ী আমরা বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এটা স্বরধ্বনিকে প্রকাশ করি স্বরবর্ণ দ্বারা, আর ব্যঞ্জন ধ্বনিকে প্রকাশ করি ব্যঞ্জন বর্ণ দ্বারা। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের বর্ণগুলা আমাদের আসলে ধ্বনি থেকেই আসা, মানে আমার ধ্বনির থেকে আমরা একটা রূপ দেওয়ার জন্য, একটা প্রতীক দেওয়ার জন্য। একটা নাম, তোমার আব্বু যখন তুমি জন্মগ্রহণ করছো তখন তোমাকে একটা নাম দেওয়া হয়েছে, এরকম একটা নাম দেওয়ার জন্য তোমাকে বলা হলো কি তোমার নাম অমুক।
তো এই যে ধ্বনির উচ্চারণের ক্ষেত্রে এই নামটা তোমাকে দেওয়া হয়েছে। বাংলা ভাষার বাংলা বর্ণমালায় মূল বর্ণ হচ্ছে 50টি, এটা সবাই জানো। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে কতগুলো কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। আমাদের বাংলা বর্ণমালায় আরো কয়েকটি বর্ণ রয়েছে, সেটা হচ্ছে কার বর্ণ, যুক্ত বর্ণ এবং হচ্ছে সংখ্যা বর্ণ। তো দেখো স্বরবর্ণ কয়টি? 11টি আমরা জানি। ব্যঞ্জন বর্ণ 39টি, এটা অনেকে আসলে বুঝতে পারবে না। কার বর্ণ কোনগুলা? দেখো আমরা মানে আকার রসিকার এই শব্দগুলা পড়ছি না, এগুলাকে বলা হয় কার বর্ণ। তাহলে স্বরবর্ণর মোট হচ্ছে 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এই যে এগুলাই হচ্ছে কার বর্ণ। স্বরবর্ণের যে সংক্ষিপ্ত 10টি রূপ আছে সেটা হচ্ছে কার বর্ণ। তাহলে স্বরবর্ণর কার বর্ণ কয়টি? স্বরবর্ণের 10টি। স্বরবর্ণের হচ্ছে মোট সংক্ষিপ্ত রূপ কয়টি? 10টি। কার বর্ণর স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের আগে বা পরে নিজেরা উভয় দিকে যুক্ত হতে পারে। এখন দেখো এরা কিন্তু নিজেরা উচ্চারণ করতে পারে না, এরা নিজেদেরকে মানে আহ, নিজেদের ডানের দিকে এবং বামে মানে হচ্ছে উভয় দিকে তারা বসতে পারে। এমন কি হয় কোন ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হসন্ত চিহ্ন না থাকলেও ব্যঞ্জনটির সঙ্গে একটি আ বলে ধরে নেওয়া হয়। আচ্ছা অনুবর্ণ কাকে বলে তাহলে? দেখো অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ হচ্ছে অনুবর্ণ। এখন ব্যঞ্জন বর্ণতে আমরা ধর আকার রস্বীকার এগুলো পড়লাম, কিন্তু আমরা তো এদেরকে রূপ দিতে ব্যঞ্জন বর্ণ এরকম তো রূপ পাই না। ঠিক আছে, দেখবা জপালা নপালা এরকম কিছু শব্দ আছে, গোপালা মপালা এবং হচ্ছে ঝপালা ফলা, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে কি অনুবর্ণ। তাহলে আমাদের কিছু সংখ্যক অনুবর্ণ রয়েছে, সেগুলো আমরা কি রাখবো? মনে রাখবো। আরেকটা হচ্ছে বর্ণ সংক্ষেপণ। এই যে রেফ আছে, এটাও একটা বর্ণ। উম ধ ন এই শব্দগুলো বঙ্গ আচ্ছা যুক্ত বর্ণের মধ্যে আসি যদি, আমরা একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি করে একাধিক বর্ণ থেকে আমরা যুক্ত বর্ণটা পাই। যুক্ত বর্ণের ক্ষেত্রে আমরা হচ্ছে কোনো কিছু বর্ণগুলো দেখে সাজানো সহজে চেনা যায়, এগুলো হচ্ছে সহজে চেনা যায় না। এদিক দিয়ে ব্যঞ্জন বর্ণকে আবার দুই ভাগে, বর্ণগুলোকে দুই ভাবে স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য, স্বচ্ছ অস্বচ্ছ ভাবে বলা হয়। আচ্ছা গুচ্ছ বর্ণ আবার আমরা বলতে পারি ক ট জ এইসব অসহ্য বর্ণ এগুলো বলতে পারি। বর্ণ সংখ্যা যদি কথা বলি তাহলে আমরা বাংলা ভাষায় 10টি বর্ণ সংখ্যা আছে, যেটা 0 থেকে আমরা 9 এই সংখ্যাগুলো বুঝতে পারি। দেখো এখানে এই যুক্ত বর্ণগুলো খুবই গুরুত্বপূর্ণ। গুচ্ছ বর্ণ, আমরা যদি গুচ্ছ বর্ণ বা স্বচ্ছ বর্ণ আর অস্বচ্ছ বর্ণ, দেখো স্বচ্ছ বর্ণ আর অস্বচ্ছ বর্ণের মধ্যে একটা পার্থক্য তুমি দেখতে পাচ্ছ। মানে স্বচ্ছ বর্ণগুলো এমন, তাদেরকে দেখা যাচ্ছে মানে এরকম জিনিস দুইটা দেখা যাচ্ছে যুক্ত হওয়ার পরে, যেমন এই যে ক আর ট যে যুক্ত হচ্ছে এখানে বোঝা যাচ্ছে, জ আর জ যে যুক্ত হচ্ছে বোঝা যাচ্ছে, জ আর ছোট জ যে যুক্ত হচ্ছে বোঝা যাচ্ছে, ইউ আর জ যে বোঝা যাচ্ছে, ড আর যে যুক্ত হচ্ছে, আর মূর্ধন্য যুক্ত অ যুক্ত হয়েছে, এই শব্দগুলো কিন্তু দেখো বুঝতে পারতেছো তুমি, হ্যাঁ। কিন্তু দেখো অস্বচ্ছ যেটা, সেটাকে ক আর ত দিয়া এখানে কেমন একটা চিহ্ন উৎপন্ন হয়েছে, মানে ক যুক্ত এখানে হচ্ছে এই যে মানে আমরা আক্তার যে কয়তর ব্যবহার করি সেটা কিন্তু এইভাবে রূপ ধারণ করে। এখন দেখো এই শব্দটার মধ্যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে? মানে ক কেমন আর ত কেমন, আলটিমেটলি কেমন হয়ে গেছে বিষয়টা এরকম। তো এগুলাকে বলতেছে অস্বচ্ছ বর্ণ, মানে যেটা হচ্ছে স্বচ্ছভাবে দেখা যায়, আমরা স্বচ্ছভাবে বুঝতে পারি যে স্বচ্ছ। এদের স এবং ট দুটি এবং যুক্ত হয়েছে, যেমন এগুলা যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, এগুলো আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা জিনিস যুক্ত হয়েছে, তারা হচ্ছে স্বচ্ছ। আর যেগুলো হচ্ছে আমরা বুঝতে পারি না সেগুলো হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে, অস্বচ্ছ। তাহলে এ দেখো র যোগ ক যোগ র ক্রমহার, ক যোগ র দিলে এবং ক যোগ স দিলে হয় ক্ষয় ক্ষমার যে ব্রাহ্মণের ক যোগ স যোগ ম দিলে হচ্ছে ব্রাহ্ম, আবার ক যোগ স দিলে হয় কক্সবাজারের যে কক্স হয়, ক যোগ স দিলে হয় এখানে, গ যোগ রস্যও দিলে হয় গু, গ যোগ দ দিলে হয় গন্ধর গন্ধ, এখানে উম যোগ গ দিলে হয় সংখ্যার যে সংখ্যা আছে, উম যোগ গ দিলে হয় যে এটাকে কি হইতে পারে, ইগল বা হচ্ছে এরকম কিছু আর কি। যোগ ইউ যদি হয় তাহলে হচ্ছে যে আমরা বলতে পারি যে জ্ঞানের যে বিজ্ঞানের জ্ঞানের বিষয়টা আসে।
50-এর ইয়সন চ ইয়যোগ চ যদি যুক্ত করে তাহলে ইয়সন চ হয়। এখানে হচ্ছে সযোগ ইয়যোগ ছ দিলে বঞ্চনীয় এরকম শব্দগুলো এখান থেকে উচ্চারণ করা হয়। বঞ্চনীয়তে ইয়যোগ ছ আছে এখানে। তারপর হচ্ছে ইয়যোগ জ যদি হয় বঞ্চনা এরকম কিছু। ঠাট্টা টযোগ ট টাট্টা এবং তযোগ ত দিলে উত্তপ্ত। তযোগ থ দিলে থ, এ তযোগ র তযোগ র দিলে ত্র, নযোগ ঢ দিলে হলো দযোগ বয় দয় দ দিলে এখানে দযোগ বয় দ দয় দ আসে এবং গন্ধের যেই নযোগ দ আসে ব ব ব দ আসে প্রযোগ র আসে। এভাবে হচ্ছে দেখো র যোগ রস্য এভাবে হচ্ছে আসতে থাকে। তো আলটিমেটলি আমরা আমাদের এই যে পাঠ্যপুস্তক শেষ আমরা হচ্ছে এখানে এমন একটা প্রক্রিয়া করছি, আমরা হচ্ছে বাংলা ব্যাকরণের তোমাদের বইয়ের আমরা সমস্ত ভিডিওগুলো আমরা প্লেলিস্ট আকারে দিয়ে থাকবো। ইতিমধ্যে আমাদের 4টি ভিডিও আপলোড করা হয়েছে, আজকে পঞ্চম ভিডিওটি। তো সবাই তোমরা শেয়ার করবা ভিডিওটি দেখার সাথে সাথে তুমি তোমার বন্ধুকে শেয়ার করবা যে এমন একটা ক্লাস হচ্ছে এক জায়গায়, যেখানে আমাদের হচ্ছে বাংলা বইয়ের দ্বিতীয় পত্রের সকল ক্লাস দেওয়া হবে। বাংলা ভাষা, বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি পড়ছি? 7টি পড়ে এসেছি, ঠিক আছে? কোন স্বরধ্বনির উচ্চারণের সময় মুখ গুর সাথে বাধা পায় না তারা হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনি হচ্ছে ধ্বনি শব্দের প্রতীক শব্দ না বর্ণ কোনটা? বর্ণ, ওকে? ধ্বনির প্রতীক কোনটি? বর্ণ দিয়ে আমরা কি করি? প্রতীক প্রকাশ করি। ওকে, এখন থেকে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কারণবশত হসন্ত রূপ না থাকলে কোন ধ্বনি পাওয়া যায়, কোনটা পাওয়া যায় এভাবে বলবো। এই যে এগুলা যুক্ত বর্ণ কোনটা কোনটার মধ্যে যুক্ত হয়েছে এগুলো আমরা মাত্র যুক্ত বর্ণগুলো পড়েছি। সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার না বলা? এগুলো তুমি অ্যান্সার করবা, ঠিক আছে? অ্যান্সার করে নিজে নিজে পরীক্ষা দেবা। আর চেষ্টা করবা যে আসলে নিজের কতটুকু হচ্ছে যাচাই হয়েছে মেধাটুকু ওই বিষয়টাকে তুমি হচ্ছে মাথায় লক্ষ্য রাখবে। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তীতে আমরা স্বরধ্বনি পড়বো সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করব। আসসালামু আলাইকুম।